ব্যাকবেঞ্চার্স মক টেস্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আমাদের যে মক টেস্ট সিরিজটা চলছে সেটা ডাব্লিউবিপি এবং কেপি এর জন্য। তো সেটা উইকলি মক টেস্ট চলছে আমাদের। আজকে তার 8 নম্বর মক টেস্টের অ্যানালিসিস হবে। আর একটা কথা বলে দিই তোমাদের, এটা হচ্ছে প্রথম পর্ব, অর্থাৎ ফার্স্ট পার্ট, অর্থাৎ ম্যাথ এবং রিজনিং এর। তোমাদের আমি আরেকবার বলে দিচ্ছি, ফ্রাইডে সকালে আমি ফ্রাইডে অর্থাৎ শুক্রবার সকালে আমি কোশ্চেন পেপার দিয়ে দেব। আর স্যাটারডে, হ্যাঁ, শনিবার সন্ধে 7টার মধ্যে তোমরা ওএমআর শিট আমাকে পাঠিয়ে দেবে, যার রেজাল্ট তোমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবে। আর শনিবার 7:30, আর 7:30টায় আমি এর প্রথম যে পার্টটা, অর্থাৎ ম্যাথ ও রিজনিংয়ের যে এক্সপ্লেনেশনটা ইউটিউবে পেয়ে যাবে। আর বুধবার 7:30টায় বাকি যে জিকের পার্টটা, তার এক্সপ্লেনেশনটা বুধবার 7:30টায় পেয়ে যাবে। ঠিক আছে? তো এটাই আমাদের কিন্তু মেনটেন করা হবে, বা তোমরাও এটা মেনটেন করবে। তো চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট, অর্থাৎ ম্যাথ ও রিজনিং পার্টটা, কোশ্চেন নাম্বার 1 থেকে 41 যে কোশ্চেনটা আছে সেই পার্টটা। চলো, আর একটা কথা, তোমরা যখন কোশ্চেন মানে আমি আলোচনা করব, তুই একটা যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট সেকশনে লিখবে, সেটা আমি পরের ভিডিওতে আমি দরকার হলে সেটা একটু মানে বলে দেবো যদি বুঝতে অসুবিধা হয় কোনোটা। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 1, একটি বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাণ 40 ডিগ্রি। বহুভুজটি, এটা বহুভুজটির হয়ে বহুভুজটির হবে কথাটা, বহুভুজটির বাহু সংখ্যা কত? ঠিক আছে? তো আমরা জানি যে বহিঃকোণ সমান হচ্ছে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। ঠিক আছে? আবার উল্টোভাবে বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিঃকোণ, একই ব্যাপার। ঠিক আছে? তো আচ্ছা, বহুভুজের বহিঃকোণ অন্তঃকোণ বলতে কি বোঝায়? ধরো এই একটা বহিঃকোণ, এই একটা বহুভুজ, ঠিক আছে? ধরো এটা একটা বহুভুজ হয়ে গেল। ঠিক আছে? এর অন্তঃকোণ বলতে যে ভেতরের যে কোণগুলো সেগুলো অন্তঃকোণ বলি। বহিঃকোণ কোনটা? আমরা কোনো একটা লাইনকে যদি এক্সটেন্ড করি, হ্যাঁ, যে বাড়িয়ে দিই, তাহলে বাইরের যে কোণটা তৈরি হচ্ছে এইটা হচ্ছে আমাদের বহিঃকোণ। ঠিক আছে? যে কোনো লাইনকে যদি বাড়িয়ে দিই যে কোনো দিকে, এদিকে, তো যে কোনো, তো সেটা হচ্ছে বহিঃকোণ। ঠিক আছে? তো এই বহিঃকোণের মানটা এখানে বলেছে। কোশ্চেনটা তো সহজ। তাহলে বাহু সংখ্যা কত হবে? বাহু সংখ্যা সমান 360 ডিগ্রি বাই 40 ডিগ্রি, অর্থাৎ 9। তো অ্যান্সার হবে অপশান সি। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি আয়তকার ঘরের মেঝে কার্পেট দিয়ে ঢাকতে 1000 টাকা খরচ হয়। ঘরটির দৈর্ঘ্য 2 মিটার কম হলে খরচ হয় কত? 800 টাকা। মেঝে দৈর্ঘ্য কত? দেখো, এখানে কোনো রকম খরচের পরিমাণ বা রেট কোনো কিছু দিয়ে দেয়নি। তো আমরা ধরে নেব, আমরা ধরে নিই, যদি এটা এক্স্যাক্ট না, কিন্তু ধরে নিচ্ছি এই 1000 বা 800 এটাই হচ্ছে তার এরিয়া বা ক্ষেত্রফল। ঠিক আছে? আমরা ধরছি দৈর্ঘ্য ইকুয়াল টু হচ্ছে এক্স, আর প্রস্থ ইকুয়াল টু ওয়াই। তো এখানে এক্স ইন্টু ওয়াই সমান কত? সেটা হচ্ছে 1000। আর যদি কমে যায় তো এক্স মাইনাস 2 ইন্টু ওয়াই সমান কত? সেটা হচ্ছে 800। দুটো ডিফারেন্স কত হবে? এক্স ওয়াই মাইনাস এত। তাহলে কি হচ্ছে? এক্স ওয়াই মাইনাস, এক্স ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস 2y সমান 200। এক্স এক্সে কেটে গেল, ওয়াই সমান কত? ওয়াই সমান হচ্ছে 100। দেখো, এবার এই জায়গাটায় আসছি, এই যে প্রথম ইকুয়েশনটা, এখানে ওয়াই এর মান যদি 100 হয় আর দুটোর গুণফল 1000 হয়, তাহলে এক্স এর মান কত হবে? অবশ্যই এক্স এর মান হবে 10, কারণ ওয়াই এর মান কত? 100, তার মানে এক্স এর মান অবশ্যই 10। তো এখানে আমাদের এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। আচ্ছা, এটা ভাবার দরকার নেই যে এখানে আমাদের তোমার প্রস্থ কম বা বেশি, দৈর্ঘ্য কম, এরকম কোনো প্রয়োজন নেই। এটা অ্যান্সার 10ই হবে। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ এবং উচ্চতা অর্ধেক হলে বক্রতলের ক্ষেত্রফল হবে পূর্বের, মানে পূর্বের কত অ্যাকচুয়ালি, দ্বিগুণ, অর্ধেক, চারগুণ বা সমান, এটা ড্যাশ, এটাই বলতে চেয়েছে। চোঙ বলতে হচ্ছে আমাদের
সিলিন্ডার। ওকে, ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, তাহলে তার বক্রতলের ক্ষেত্রফল কত? দেখো, বক্রতলের ক্ষেত্রফল কি? চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি? 2πr ইন্টু এইচ, যেখানে এইচটা কি? এইচটা হচ্ছে হাইট বা উচ্চতা, ঠিক আছে, আর আরটা হচ্ছে এর ব্যাসার্ধ। হুম, তো এইটা হচ্ছে তোমার বক্রতলের ক্ষেত্রফল। আমি এ দিয়ে আমি লিখছি এটা। যদিও এটা কিন্তু শুধু বক্রতল বলতে কি, এই যে এই অংশটার, হ্যাঁ, যে চারি সাইডের টোটাল ক্ষেত্রফল কিন্তু না। টোটাল ক্ষেত্রফল হলে উপরের প্লাস নিচে দুটোই যোগ হয়ে যাবে। এটা বক্রতলের ক্ষেত্রফল 2πr/h। এবার এখানে ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো আর উচ্চতা অর্ধেক করা হলো, তাহলে কি হবে? যে নতুন যে ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে চেঞ্জ করার ফলে, তাহলে আর হয়ে যাবে কত? 2r, মানে আর ড্যাশ আমি লিখছি। আর সেখানে এইচ ড্যাশ কত হবে? সেটা এইচ উচ্চতা অর্ধেক করা হয়েছে, তো h/2। তাহলে সেখানে নতুন যে এরিয়া, সেটা এ ড্যাশ, সেটা কি হবে? 2πr, আর তো নয়, এবার আর ড্যাশ। আর এখন যে ব্যাসার্ধ, সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 2r। আর হাইট কত? হাইট হচ্ছে h/2। দুই দুই কেটে গেল, আলটিমেটলি কি থাকছে? 2πr/h, একই থাকছে। তার মানে তার বক্রতলের ক্ষেত্রফল পূর্বের মানে সমানই হবে, কোনো রকম দ্বিগুণও হবে না, অর্ধেক হবে না, চার গুণও কিছুই হবে না। তো অপশান ডি, অপশান বি। হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেনে। একটি শঙ্কুর ভূমিতলের ব্যাস 14 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 12 সেন্টিমিটার। তির্যক উচ্চতা কাকে বলা হয়? একটি শঙ্কু বলতে এরকম। তো এইটা হচ্ছে উচ্চতা, আর তির্যক উচ্চতা বলতে এটা হচ্ছে ব্যাসার্ধ, মানে এটা ব্যাসার্ধ। তির্যক উচ্চতা হচ্ছে এইটা, এল দিয়ে ডিনোট করা হয়, বা স্ল্যান্ট হাইট বলা হয় এটাকে। হ্যাঁ, ইংলিশে স্ল্যান্ট হাইট, বাংলায় তির্যক উচ্চতা। আর এটা হচ্ছে হাইট, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শঙ্কু। তো শঙ্কের ভূমিতলের ব্যাস যদি 14 হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান হবে 7। আর তির্যক উচ্চতা বলেছে এল সমান 12। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত? পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর এল। এল মানে হচ্ছে আমাদের তির্যক উচ্চতা। তো পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান হচ্ছে 7, এল হচ্ছে 12। তো 7 7 কেটে গেল, তাহলে 12 2 24 26, তাহলে এত 264। অপশন সি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি চাকার ব্যাসার্ধ 14 মিটার, চাকাটি 440 বার 40 মিটার দূরত্ব অতিক্রম করতে কতবার ঘুরবে? এবার এই যে ঘুরছে একটি চাকা আছে, হ্যাঁ, এই চাকাটা যখন আমাদের সাইকেলের চাকাও আছে, যখন একটা জায়গায় আরেক জায়গায় যায়, তো ঘুরতে ঘুরতে যায়, তো কিভাবে হয়? একবার টোটাল পাক দিলে, মানে একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। তো এটাই আমরা জানবো, এটাই বেসিক জায়গা। তাহলে আমরা কি বের করব? প্রথমে পরিধি বের করব। তো চাকার পরিধি মানে কি? বৃত্তের পরিধি, 2πr, 2/7। আর আর এর মান কত? আর এর মান হচ্ছে, এটা ব্যাসার্ধই বলেছে। অনেক সময় কি হয়, এই অঙ্ক যখন করবে অবশ্যই লক্ষ্য করবে এটা ব্যাস না ব্যাসার্ধ বলেছে। অনেক সময় ব্যাস বলে দেয়। হ্যাঁ, তাও যেমন এর আগের অঙ্কটাই ছিল, এই যে ভূমিতলের ব্যাস 14 সেন্টিমিটার, পরের অঙ্কটায় ব্যাসার্ধ 14 মিটার। হ্যাঁ, তো এটা খুব গুলিয়ে যায় পরীক্ষার হলে। এটা অবশ্যই এই অঙ্ক করার সময় এটা দেখে নেবে ব্যাস না ব্যাসার্ধ বলেছে। তো এখানে ব্যাসার্ধই বলেছে 14 মিটার। ব্যাসার্ধ হচ্ছে 14, 7 2, তাহলে হচ্ছে 88, ঠিক আছে। এবার পরিধি, তো একবার ঘুরলে 88 মিটার যায়, তাহলে 440 বার ঘুরতে কতবার, মানে 440 মিটার যেতে কতবার তাকে মানে ঘুরতে হবে? তাহলে সেটা হবে এন ইকুয়াল টু, মানে নাম্বার অফ টার্ন বলা হয় এটাকে, এন দিয়ে ডিনোট করা হয়, সেটা হচ্ছে 440/88। তো 44 দিয়ে 10, 44 দিয়ে 2, 2 5, তো 5 বার। অ্যান্সার হচ্ছে 5 বার, অপশন বি। নেক্সট কোশ্চেনে চলো।
100 বর্গমিটার ক্ষেত্রফলের একটি বর্গাকার জমির মধ্যে সর্বাপেক্ষা কত বড় মাপের বাঁশ রাখা যাবে? একটা বর্গাকার বলো বা আয়তাকার বলো বা যাই বলো, কোনো একটা মাঠে বা কোনো একটা জায়গায়, এটা এটা আয়তাকার, যদি বর্গাকার হয় তাহলে কি তার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে। তো ধরছি এটা বর্গাকার। তো এর মধ্যে সব থেকে বড় বাঁশ বা বড় মাপের কোনো কিছু রাখতে গেলে কি বরাবর রাখতে হবে? আমাদেরকে এই বরাবর রাখতে হবে, এই বরাবর, অর্থাৎ কর্ণ বরাবর। যদি আয়তাকার হয় তাহলে কি এই বরাবর রাখবো, যেভাবেই হোক আলটিমেটলি আমাদেরকে কর্ণ বরাবর রাখতে হবে। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা এখানে কর্ণের মানটা বের করব। ক্লিয়ার? তো চলো, আর বলেছে যে 100 বর্গমিটার হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল যে 100 বর্গমিটার হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে? বাহু সমান √100। 100 মানে সেটা কত? 10 মিটার। ওকে, তাহলে আর কর্ণ হচ্ছে, বলা হয় বাহুকে এ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? তো বাহুকে এ দিয়ে ডিনোট করা হয়, তাহলে কর্ণ বলা হয় √2 ইন্টু এ। তার মানে √2, এর মান কত? এ হচ্ছে 10। আচ্ছা, √2 এর মান কত? 1.414। এই মানটি একটু মানে মাথায় রাখবে, পরীক্ষার হলে কখনো পরীক্ষায় কোশ্চেনের মধ্যে দেওয়া থাকে যে √2 সমান হচ্ছে 1.414 আর √3 হচ্ছে 1.732। এই দুটো মানই একটু মাথায় রাখবে, পরীক্ষার হলে অনেক সময় এর মানটা কিন্তু প্রয়োজন হয়। কোথাও কোশ্চেনে দেওয়া থাকে, কখনো দেওয়া থাকে না। যেমন এখানে যেমন দেওয়া নেই, তাহলে হবে কি 14.14। ওকে, এত মিটার, তার মানে অপশান ডি। চলো নেক্সট কোশ্চেনে। একটি সমকোণী চৌপাল। সমকোণী চৌপাল বলতে কি? সমকোণী চৌপাল বলতে বলা হয় একটা আয়ত ঘনক, মানে ইট। যেমন আমরা ইট কিরকম হয় দেখতে, ওটা একটা এই টাইপের জিনিসটা, ঠিক আছে? তো চৌপালের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? এই ক্ষেত্রে একটা বলে রাখি, এই কোশ্চেনটা হয়তো দেখতে মনে হবে অনেক কিছু, বাট এটা কিছুই না। এটা আমরা সরাসরি সাকসেসিভ যে ইনক্রিমেন্ট বা সাকসেসিভ যে ডিসকাউন্টের যে আমরা ফর্মুলা ইউজ করি, সেটা ইউজ করতে পারবো। যেহেতু ক্ষেত্রফল দুটো দৈর্ঘ্যের গুণফলের মাধ্যমে তৈরি হয়। ক্ষেত্রফল মানে কি? দুটো আলটিমেটলি যে কোনো জায়গা দৈর্ঘ্যের গুণফলই হয়। হ্যাঁ, যদি সেটা হতে পারে বৃত্ত হলে πr²। তো দেখো আর এর দুটো আর মানে কি, আলটিমেটলি ব্যাসার্ধ, তো আলটিমেটলি দৈর্ঘ্য, তার দুটো আর এর গুণফল। এখানে কি হয়, এটাও তাই। এটা হচ্ছে তোমার যদি একটা ঘনক হয়, তো 6a²। হ্যাঁ, এখানেও তাই। এখানেও তোমার ক্ষেত্রফল মানে কি আলটিমেটলি একটা এর যে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল একটা সাইড বেরোয়, একইভাবে আমরা সবগুলো বের করতে পারি, ঠিক আছে? তো এর আমরা সূত্রও জানি। হ্যাঁ, যদি লিখি তো 2 ইন্টু এল ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু এল, এটাই আলটিমেটলি। হ্যাঁ, তো যাই হোক, সেটা দেখা যাবে দুটো দৈর্ঘ্যের গুণফলেরই সমান। তো এই ক্ষেত্রে আমরা সাকসেসিভ যে ইনক্রিমেন্ট তার সূত্রটা ইউজ করব, ঠিক আছে? তো 20% প্লাস 20% প্লাস, যেহেতু বাড়ছে 20 ইন্টু 20/100, তাহলে কত হচ্ছে? এটা দুটো কেটে গেলে 40 প্লাস 4 মানে 44%, ঠিক আছে? 44%, এই, ঠিক আছে? অ্যান্সার হবে আমার অপশান বি। যদি এখানে বলে যে আয়তন কত বাড়বে, তাহলে তিনটে, মানে 3বার, মানে এটা তো দুবার হলো পরপর, তাহলে এর সঙ্গে আরো একবার করতে হয়। আর যদি পরিসীমা বলে, পরিসীমা তো নর্মালি এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে পরিসীমা হয় না। যদি কোনো 2D কোনো থাকে, যেমন কোনো আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র, সেই ক্ষেত্রে পরিসীমা হতে পারে। পরিসীমা হলে যেটা বাড়ে সেটা এই 20% সরাসরি অ্যান্সার হয়, ঠিক আছে? আমরা সেগুলো অঙ্কের মধ্যে করব, সেগুলো এখন আমি অত ডিটেলস আলোচনা করছি না। আচ্ছা, পরের কোশ্চেনে আসি, কোশ্চেন নাম্বার 8। একটি বৃত্তের ক্ষেত্রফল 38.5 বর্গমিটার হয়, তাহলে পরিধি কত হবে? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল 35 পয়েন্ট, আচ্ছা বৃত্তের ক্ষেত্রফল, তার মানে বৃত্তের ক্ষেত্রফল বলতে কি জানি আমরা, যে πr² সমান হচ্ছে 38.5। ওকে, পায়ের মান কত? 22/7।
ঠিক আছে, 22-এর 7 আর স্কোয়ার সমান 38.5 7-এর 22, 11-2 11-3.5, তাহলে হচ্ছে, আচ্ছা দশমিক তুলে যেটা নিচে 10 দিয়ে দিই, তাহলে 5-7 35, 5-2, তার মানে 49-এর 4, তাহলে আর এর ভ্যালু কত হবে? 7-এর 2। ওকে, এটা হয়ে গেল ব্যাসার্ধ। আমাদের চেয়েছে পরিধি চেয়েছে। পরিধি মানে কি? পরিধি মানে হচ্ছে 2πr, মানে 2 22-এর 7 ইন্টু 7-এর 2, 7 কেটে গেল, 2 দিয়ে কেটে গেল, তাহলে 22 মিটার। ওকে, অপশন বি। ক্লিয়ার? আমরা ক্ষেত্রফল থেকে আগে ব্যাসার্ধের মান বের করলাম, তারপরে সেই ব্যাসার্ধটা দিয়ে আমি পরিধিটা বের করে নিলাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আয়তের একটা মাটির দৈর্ঘ্য 25% হ্রাস পায়। এখানে দেখো আয়তের একটা মাঠ, মানে এটা 2D, এটা কিন্তু 3D নয়। তো আয়তকার একটা মাঠের দৈর্ঘ্য 25% হ্রাস পায়, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত বৃদ্ধি করতে হবে? আচ্ছা, তাই আমি বলেছি যে যদি ক্ষেত্রফল অপরিবর্তিত, তার মানে চেঞ্জটা আসবে 0। তার মানে কি, আমি ধরছি যে মাটির দৈর্ঘ্য 20% হ্রাস পেলো, কিন্তু প্রস্থ আমাদের বাড়াতে হবে, প্রস্থ x% বাড়াতে হবে, আমি ধরছি। লেখার দরকার নেই, আমি এখন অঙ্কটা এখানে করছি, বলে পরীক্ষা হলে যখন করবে এসব লেখার কোনো দরকার নেই। তো সেখানে কি করব আমরা? -25 প্লাস এক্স মাইনাস 25x/100, ওকে, ইকুয়াল টু কত হবে? চেঞ্জটা কত? তাহলে অপরিবর্তিত থাকবে মানে চেঞ্জ 0 হবে। 25/4, মানে x মাইনাস x/4 ইকুয়াল টু 25, তাহলে 3x/4 ইকুয়াল টু 25, তাহলে x ইকুয়াল টু কত? 4, 3-এর 4 যদি ওদিকে চলে যায়, যদি 4-এর 3 মানে 103, তো 103%, অপশন ডি। ঠিক আছে, এটুকুই অঙ্ক। আচ্ছা, নেক্সট কোশ্চেন। একটি বহুভুজের 9টি বাহু আছে, এর অন্তঃকোণ কত? আচ্ছা, এর আগেই বলেছি যে আমরা একদম প্রথম কোশ্চেনে, হ্যাঁ ফার্স্ট কোশ্চেনে, যে বহুভুজের আমরা যদি 360 ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করি, তো আমরা বহিঃকোণ পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে অন্তঃকোণ চেয়েছে, তো আগে আমাদের কি করতে হবে? বহিঃকোণ সেটা হচ্ছে কত? 360 ডিগ্রি বাই 9, তাহলে কত হচ্ছে সেটা? 40 ডিগ্রি। বহিঃকোণ যদি 40 ডিগ্রি হয়, তাহলে অন্তঃকোণ কত হবে? 180 মাইনাস 40 ডিগ্রি সমান কত? 140 ডিগ্রি। এই তো অপশান এ। মানে আমি ছোট্ট ছবি, যদি কারো একটু অসুবিধা হয় আমি একটু বলে দিচ্ছি। এই যদি আমার বহুভুজ হয়, ঠিক আছে, বহিঃকোণ বলতে আমার এইটা এই যে বহিঃকোণ, এই যে টোটালটা, এই যে টোটালটা তো কি 180 ডিগ্রি। তো এই পোর্শন যদি 40 ডিগ্রি হয়, তাহলে ভেতরেরটা অংশটা কত হবে? 180 থেকে 40 ডিগ্রি মাইনাস করলে 140 ডিগ্রি হয়ে যাবে। তো এটা অ্যাকচুয়ালি চাইছে। ওকে, তো অপশান এ। চলো নেক্সট কোশ্চেনে। একটি বর্গক্ষেত্রের একটা আয়তক্ষেত্রের পরিসীমা সমান। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 35 এবং প্রস্থ 15 মিটার। বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত নির্ণয় করো? তার মানে কি, যে পরিসীমা সমান। ঠিক আছে, তো বর্গক্ষেত্রের বাহু ধরছি আমি এ, ধরে নিচ্ছি আর কি, বারবার লিখছি না। তো তোমরা অলরেডি প্র্যাকটিস করেছো, জানো। তো আয়তক্ষেত্রের পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান, এটাই হচ্ছে কি বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা কি 4a। এ মানে কি, এ হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে হচ্ছে 50 100, 100 সমান হচ্ছে 4a, তাহলে এ সমান কত? এ সমান 25। তো একটা বাহু দৈর্ঘ্য কত হবে? অপশন এ 25।
ঠিক আছে। নেক্সট কোশ্চেনে 12 নম্বর কোশ্চেন, একটি এবিসিডি একটি রম্বস হয়, এসি হলো ক্ষুদ্রতম কর্ণ এবং অ্যাঙ্গেল, এটা অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল হবে, অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল 60 ডিগ্রি, তাহলে রম্বসটির একটি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। যখন এসি ইকুয়াল টু 6 ডিগ্রি। আচ্ছা, আমরা রম্বস আগে বুঝি, রম্বস কাকে বলে জানো নিশ্চয়ই। তা আমি বলে দিচ্ছি, রম্বস হচ্ছে একটি সমান্তরিকের মতো দেখতে একটা, বা বর্গক্ষেত্রের মতো বলতে পারে, কিন্তু বর্গক্ষেত্রে যেমন 4টি বাহু সমান, এরও 4টি বাহু সমান, কিন্তু বর্গক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা অ্যাঙ্গেল মানে ভেতরে যে অ্যাঙ্গেল সেটা 90 ডিগ্রি হয়, এখানে কিন্তু হয় না। এর বিপরীত কোণগুলি সমান, এই কোণটার এই কোণটা এগুলো সমান, আবার এই কোণটা সমান, ঠিক আছে, কিন্তু এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয় না, 90 ডিগ্রি হতে বর্গক্ষেত্র হয়ে যাবে, এটাই। আর এর যে দুটো কর্ণ থাকে, দুটো এর হচ্ছে ক্যারেক্টার, এটা এর বৈশিষ্ট্য, দুটো কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, মানে এই দুটো অংশ দুভাগে ভাগ করে, সমান সমান দুভাগে ভাগ করে, আর এই মাঝের অ্যাঙ্গেলগুলো 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এটা হচ্ছে মেন বৈশিষ্ট্যের মধ্যে একটা পড়ে। তো এখানে বলেছে যে এবিসিডি একটা রম্বস যার এসি হচ্ছে ক্ষুদ্রতম, মানে দুটো কর্ণ থাকে, একটা বড় একটা ছোট, স্বাভাবিকভাবেই। তো এখানে এসি হচ্ছে ক্ষুদ্রতম, মানে ছোট যে কর্ণটা, আর বিডি হচ্ছে বড়। তো এখানে বিডি এর কোনো কথা বলেনি, আমি বিডি এর কথা এখন আমি আনছি না খুব একটা। তো এটাই। এবার এবিসি এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে 60 ডিগ্রি। তা আর কোন বাহুটা, এসি, আচ্ছা এসি বলে দিয়েছে আবার 6 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে বলতে হবে তার বাহুর দৈর্ঘ্য আমাদের বের করতে হবে, ঠিক আছে। ওকে, আমরা বললাম, দেখো এটা অ্যাকচুয়ালি অনেকটা জ্যামিতির মতো কোশ্চেনটা, তাও আমরা যখন আছে আমরা দেখে নিই, কিছুটা শিখতে পারবো। এটা 60 ডিগ্রি, বিপরীত কোণগুলি সমান, তার মানে কি এটাও 60 ডিগ্রি, তার মানে অবশ্যই এই যে এই দুটো, মানে অ্যাঙ্গেল এ বিএডি ইকুয়াল টু অ্যাঙ্গেল বিসিডি, মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এই দুটো অবশ্যই 120 ডিগ্রি করে হবে দুটোই, 120 ডিগ্রি করে। আর একটা জিনিস, অ্যাঙ্গেল এ বি সি হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। রম্বস যেহেতু প্রত্যেকটা বাহুর সমান হয়, তার মানে কি আমি বলতে পারি এ বি সমান বিসি, বাস এইটুকু বুঝলে অঙ্কটা হয়ে যাবে। এ বি আর বিসি সমান, আর আমরা জানি কোনো ত্রিভুজে, এখানে যদি ত্রিভুজ আমি এ বি সিটা, যদি ত্রিভুজ এ বি সি, এটা যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি, হ্যাঁ, এ বি সি বলতে এই অংশটা, এই অংশটা, তাহলে দেখছি এ বি আর বিসি সমান, তার মানে কি দুটো বাহু যদি সমান হয় তাদের বিপরীত কোণগুলোও সমান হয়, তাহলে একটা ত্রিভুজের টোটাল অ্যাঙ্গেল কত, 180 ডিগ্রি, তার মধ্যে এ বি সি এইটা হচ্ছে 60 ডিগ্রি, আমরা জানি, বাকি থাকছে কত, 120 ডিগ্রি। আর যেহেতু এ বি আর বিসি সমান, তার মানে এদের বিপরীত কোণগুলো কি, এদের বিপরীত কোণগুলো হচ্ছে এইটা আর এইটুকু, এটাও কত, এগুলো অবশ্যই দুটোই সমান, তো 120টা যদি দুভাগে ভাগ হয় সমান হবে, তো 60 ডিগ্রি 60 ডিগ্রি করেই হবে। তার মানে কি এ বি সি এটা একটা সমকোণ, এই সমকোণী বলছি, এটা সমবাহু ত্রিভুজ, মানে এ বি সি এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। আর আমরা জানি সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা বাহু সমান হয়, তার মানে এসি যদি, এসি যেহেতু 6 সেন্টিমিটার, তার মানে অবশ্যই বিসি সেটাও 6 সেন্টিমিটার, সরি 6 সেন্টিমিটার, আর বিসি 6 সেন্টিমিটার, মানে কি রম্বসের প্রত্যেকটা বাহু তো সমান হয়, কারণ প্রত্যেকটা বাহুই এখানে বিসিও 6 সেন্টিমিটার, এবিও 6 সেন্টিমিটার, প্রত্যেকটা বাহুই সমান, আর তার মানে রম্বসের প্রত্যেকটা বাহু হচ্ছে কত, 6 সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে অপশন ডি, 6 সেন্টিমিটার। এটা রম্বসের উপরে একটা কোশ্চেন ছিল আর কি, ভালো কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেনে চলো। একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:2:3 হলে তাদের বৃহত্তম কোণটি কত? কোণ বলতে তাদের
কোণের অনুপাত, মানে কি একটা ত্রিভুজে তিনটে কোণ থাকে, এ একটা, এ একটা, এ একটা, আর তিনটে কোণের যোগফল কত আমরা জানি, তিনটে অন্তঃকোণের সমষ্টি হচ্ছে, অন্তঃকোণ মানে ভেতরের কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আর ত্রিভুজের এখানে কোণ যেহেতু বলেছে, যদি বলে না দেয় তো আমরা সবসময় অন্তঃকোণই ধরবো, ঠিক আছে। বহিঃকোণের গল্প বা আমরা বললে তবে ভাববো, না হলে আমরা ভাবার দরকার নেই। তো 1:2:3, তার মানে এ টোটাল কত, 180 ডিগ্রি। তো বৃহত্তম কোণ বলতে কি, এই 3-এর ভ্যালুটা বের করতে হবে, ওকে। তার মানে 180 ডিগ্রি বাই টোটাল কত, 6 × 3, তো 6 3 18, তার মানে হচ্ছে 90 ডিগ্রি, ওকে, অপশান বি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্যের অনুপাত 5:12:13 এবং পরিসীমা 90 সেন্টিমিটার, মানে 90 সেন্টিমিটার হলে ত্রিভুজটার ক্ষেত্রফল কত? আচ্ছা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, নর্মাল যেটা জেনারেল সূত্র, সেটা হচ্ছে কি, হাফ ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। এটা জেনারেল সূত্র। আরও সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু, বিষমবাহু, সবার কিন্তু আলাদা আলাদা সূত্র আছে। এইটা তোমরা যারা অঙ্ক একটু ভালো প্র্যাকটিসের মধ্যে আছো, এটা দেখেই বোঝা উচিত, এই নাম্বারটা দেখে, যে এটা কি ত্রিভুজ। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। কারণ তোমরা জানি না বুঝতে পারছো কিনা, তবে এটা আমরা সবাই জানি, সমকোণী ত্রিভুজের কি হয়, সমকোণী ত্রিভুজের একটা বাহু মানে অতিভুজের স্কয়ার, সেটা হচ্ছে লম্ব আর ভূমি স্কয়ারের সমান হয়। এখানে দেখো 5, 12 আর 13, তো 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার ইকুয়াল টু 13 স্কয়ার হয়, কারণ 5 আর 12 এটার কত, দেখো 169, 13 স্কয়ার 169 হয়, ঠিক আছে। তো এটা এই নাম্বারটা দেখে বোঝা যাচ্ছে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। তো সেটার সাথে আমার সমস্যা নেই, বা ওটা বুঝতে পারলে আরো ভালো। দেখা যাক। তো এটা একটা, আমরা প্রথমেই বললাম দেখে যে এটা একটা সমকোণী ত্রিভুজ। এবার পরিসীমা, তো তিনটে বাহুর অনুপাত কত, 5:12:13, আর সব থেকে বড় কোনটা, সেটা হয় অতিভুজ। হ্যাঁ, তো তার মানে 13 মানটা হচ্ছে অতিভুজটা। তাহলে এই যোগফল হবে কত, পরিসীমা যেহেতু 90 সেন্টিমিটার, তো তিনটে বাহুর যোগফল হচ্ছে 90 সেন্টিমিটার, আমরা রেশিওর অনুপাতে জানি। তো 5 × 12 17, আর 13 হচ্ছে 30, তো 30 ইউনিট মানে হচ্ছে 90, তাহলে 1 ইউনিট মানে কত, 3। তাহলে 5-এর মান কত, 5-এর মান হচ্ছে 15, আর 12-এর মান কত, 36। আমরা দেখতে 13 মানটা আমার প্রয়োজন নেই, কারণ কি, আমার ক্ষেত্রফল হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা। এটা 13 সবসময় হচ্ছে, 13 মানে কত, 39, এটা হচ্ছে আমাদের অতিভুজ। আমার দরকার উচ্চতা আর ভূমি, ঠিক আছে। তো একটা হচ্ছে 5, উচ্চতা আমি ধরে নিচ্ছি 5 মানে কত, একটা 15, আর ভূমি কত, ভূমি হচ্ছে 36। ব্যাস, তার মানে আমাদের কত হবে, এটা হাফ, আমি সরাসরি সূত্র থেকে আসছি, ভূমি হচ্ছে কত, 36, আর উচ্চতা কত, 15। 15, 5 18, সরি 8, 120, 0 12, 15 12 27, তো 270, অপশান বি। 270 অ্যাকচুয়ালি বর্গ সেন্টিমিটার হওয়ার কথা, বর্গ সেন্টিমিটার, হ্যাঁ তাই আছে, কত বর্গ সেমি, 270 বর্গ সেমি। চলো নেক্সট কোশ্চিন। একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি পেলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? একই টাইপের, আমরা প্রথমে এটা আলোচনা করেছিলাম যে কোনো একটা দৈর্ঘ্য, মানে সেটা ব্যাসার্ধ হতে পারে, কার একটা বাহুর দৈর্ঘ্য হতে পারে, যাই হোক, যদি প্রত্যেকটা বাহু যদি 50% করে বাড়ে, সেক্ষেত্রেও হতে পারে। এখানে ব্যাসার্ধ বেড়েছে বলেছে, সেই ক্ষেত্রে সে গোলক হোক বা যাই হোক, তার ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে মানেই আমরা সাকসেসিভ ইনক্রিমেন্টে ফেলে দেব। তো আমরা জানি সেটা সূত্রটা কি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। যদি সবগুলো বাড়ে, যদি একটা কমে, তাহলে যেটা কমবে সেটা প্লাসের জায়গায় মাইনাস বসবে। হ্যাঁ, যদি একটা বাড়ে একটা কমে, তাহলে যেটা বাড়বে সেটা প্লাস, আর যেটা কমে সেটা মাইনাস। যদি দুটোই কমে, তাহলে দুটোই মাইনাস। তো সেক্ষেত্রে হয়ে যায় -x -y, আর মাইনাসে মাইনাসে প্লাস xy/100। ঠিক আছে, তো আমরা তো ডিটেলে যাচ্ছি না, আমরা অঙ্কটায় আসি। 50
এখানে কি হচ্ছে, বাড়ছে, তার মানে 50 প্লাস 50 ইন্টু 50 বাই 100, দুটো জিরো কেটে গেল, তার মানে হচ্ছে 100 প্লাস 25, তার মানে 125%। ওকে, তার মানে অপশান সি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। ঘনকের একটি তলের পরিসীমা 20 সেন্টিমিটার, তার আয়তন কত ঘন সেন্টিমিটার? আচ্ছা, ঘনকের একটি তলের, আমি তাই তো ভাবি। আচ্ছা, একটা ঘনকের একটা তলের একটা তল বলতে একটা সারফেস। ঘনক মানে কি? ঘনক মানে লুডুর ছক্কা যেরকম হয় দেখতে, হুম, সব বাহুগুলো সমান এরকম, লুডুর ছক্কা যেরকম হয়। এবার একটা তল বলতে একটা সারফেস, একটা সারফেসের পরিসীমা, মানে একটা ধরো এই যে সামনের সারফেসটা, এটা হচ্ছে 20 সেন্টিমিটার। তারপর একটা সারফেসের মানে এর পরিসীমা, পরিসীমা কি হয়, একটা বড়, এটা হচ্ছে একটা বড় ক্ষেত্র, এই শুধুমাত্র একটা সারফেসটা তো বড় ক্ষেত্র, একটা তল, তাহলে 4a সমান হচ্ছে 20, তাহলে এ কত, 5, মানে একটা বাহুর দৈর্ঘ্য কত, 5 সেন্টিমিটার। ওকে, তাহলে তার আয়তন কত? আয়তন হচ্ছে এ কিউব, মানে একটা বাহু কিউব, তার মানে 5-এর কিউব মানে কত হচ্ছে, 125 ঘন সেন্টিমিটার। ওকে, তো অপশান সি। নেক্সট কোশ্চেনে চলো, 17 নম্বর কোশ্চেন। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কটি গোলক তৈরি করা যাবে? তার মানে একটা বড় গোলক আছে, ঠিক আছে, একটা গোলক বলতে একটা ফুটবল টাইপ, এটা বৃত্ত না, ফুটবল ক্রিকেট বল এই টাইপের, সেটাকে গলানো হবে, গলিয়ে ছোট ছোট কিছু আমরা গোলক তৈরি করব। ঠিক আছে, তো কতগুলো তৈরি করা যাবে, এটাই, এটা হচ্ছে কোশ্চেনে বলতে চাইছে। ওকে, তো আমরা প্রথমটার ক্ষেত্রে দেখছি যে যেটা বড়টা, আর আচ্ছা, গোলকের আয়তন কি? গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আরটা হচ্ছে ব্যাসার্ধ। এবার এটা হচ্ছে বড়টার, আমি যখন ছোটটার যাচ্ছি সেক্ষেত্রে তারও একই সূত্র, তো একই সবগুলোর ক্ষেত্রে, তো 4/3 পাই আর কিউব, আর কিউব মানে কি, আমি এখানে ধরছি আর ড্যাশ, মানে ওখানে আর কিউব দিয়েছে, আর ড্যাশ কিউব ধরছি। ওকে, এবার এইটা আমি যদি ছোটটা যদি এন সংখ্যক বানানো যাবে, এটা তার মানে ওটাকে এন দিয়ে গুণ করে নিলে প্রথমটা হচ্ছে সমান হয়ে যাবে। ওকে, তাহলে 4/3 কেটে গেল, পাই কেটে গেল, তাহলে আর কিউব মানে প্রথমটার 6-এর কিউব ইকুয়াল টু এন ইন্টু ওখানে, আর দ্বিতীয় মানে ছোটটার ব্যাসার্ধ কত, 2, তার মানে 2 কিউব, তাহলে 216 ইকুয়াল টু এন ইন্টু 8, তাহলে এন মানে কত, 216/8, তাহলে সরি, 8×2=16, 5×8=56, তাহলে 27 খানা তৈরি করা যাবে, অপশান এ। আচ্ছা, পরের কোশ্চেনে, একটি সামান্তরিকের পরিসীমা 48 সেন্টিমিটার এবং ছোট বাহুটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, বড় বাহু দুটির মধ্যে দূরত্ব 6 সেন্টিমিটার হলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত বর্গ সেমি? সামান্তরিক কাকে বলে? তো এখানে বলছে সামান্তরিক হচ্ছে এরকম একটা আয়তক্ষেত্রের মতো, কিন্তু আয়তক্ষেত্রের প্রতিটা বাহুর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি থাকে, এখানে একদিকটা হেলানো থাকে, অর্থাৎ 90 ডিগ্রি থাকে না। ওকে, এবার ছোট বাহুটির দৈর্ঘ্য বলতে কোনটা, ছোট বাহুটি বলতে এই যে এইটা, হুম, এই দুটো, এই বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়, তার মানে এটা 8 সেন্টিমিটার, এটাও 8 সেন্টিমিটার। আর একটা বলেছে বড় বাহু দুটির মধ্যে দূরত্ব, অর্থাৎ এই যে বড় বাহু মানে কি, এই যে ওপরেরটা নিচেরটা, এই দুটো বড় বাহু, এদের মধ্যে দূরত্ব বলছে, দূরত্ব বলতে সবসময় মাথায় রাখবে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, অর্থাৎ লম্বভাবে যে দূরত্ব সেটাকে বলা হয় দূরত্ব, ডিস্টেন্স বলা হয়, তার মানে এইটা, এইটা হচ্ছে 6 সেন্টিমিটার। দূরত্ব মানে যেন কখনো ওই 8-এর ভ্যালুটাই ভেবে নেবে না, এটা 6 সেন্টিমিটার। তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত? আচ্ছা, পরিসীমা দিয়ে দিয়েছে, আমরা ধরছি যে দৈর্ঘ্য সমান এক্স, তাহলে এটার পরিসীমার সূত্র কি, এর মতোই, ওই আয়তক্ষেত্রের মতো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ,
তো 2 × x+8 সমান হচ্ছে 48। তাহলে x+8 সেটা হচ্ছে কত? 24, মানে x মানে হচ্ছে 16। তো 16 দৈর্ঘ্য হচ্ছে 16। ওকে, আর এদের মধ্যে দূরত্ব দুটো, এর এই দূরত্ব মানে দুটো যে দৈর্ঘ্যের মধ্যে দূরত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য বা অ্যাকচুয়ালি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আর অপোজিট বাহুর মধ্যে দূরত্ব, এটা দূরত্ব বলতে এখানে হাইটও বলা হয় অনেক সময়, সেটার গুণফল আর কিছুই না। তো 16 × 6, তো 6 × 16 = 96 বর্গ সেমি, এটাই হবে অ্যান্সার। তো 96 কোথায় আছে? অপশান ডি। এই নেক্সট কোশ্চেনে চলি। বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? সে একই কোশ্চেন বারবার আসছে, তো আমরা সরাসরি করে দিচ্ছি। 10 + 10 প্লাস কি দুটোর গুণফল বাই 100, তো 10 × 10/100, এটা কি পার্সেন্টেজ, তাহলে কত হয়? 20 প্লাস কেটে গেলে 1, মানে 21% আলটিমেটলি। তো অপশান বি। যেটা বলছেন আগে 2-3টে অঙ্ক এরকম ছিল। পরের কোশ্চেনে, একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য হলো প্রস্থের 4 গুণ। ওকে, তার প্রস্থ যা, দৈর্ঘ্য তার 4 গুণ। আর এর আয়তন, একটা কথা, এই আয়তন বলতে যেন আমরা এখানে চলে যাব না দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, ওই ব্যাপারে চলে যাব না। আমরা যে কোনো জায়গার আয়তন বলতে আমরা ক্ষেত্রফলকে বুঝি। আমরা যেমন বলি না যে ভারতের আয়তন কত, দেখবে বলি তার উত্তর বলি যে এত বর্গ সেন্টিমিটার বা বর্গ কিলোমিটার, ঠিক আছে? তো আমরা কোনো একটা এরিয়ার আয়তন, কোনো একটা জায়গার আয়তন বলতে আলটিমেটলি ক্ষেত্রফলকেই বুঝি, ঠিক আছে? এটা যেন মাথায়, এই আয়তন বলতে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেন চলে যেও না, সেটা আমি বলছি। অনেক জায়গায় হয়তো আয়তন ভাবে লেখা থাকবে, লেখা সূত্রতে লেখাটাই থাকে। একটা বাগান যেহেতু 2D, হ্যাঁ 2 ডাইমেনশনাল, তো এর আয়তন বলতে আমরা ক্ষেত্রফলকেই বুঝবো। তো ধরছি প্রস্থ সমান হচ্ছে এক্স মিটার, আলটিমেটলি আমি আর এত মিটার ফিটার লিখছি না, চলো এক্স মিটার। আর দৈর্ঘ্য সমান কি তার 4 গুণ, মানে কি 4x মিটার। তাহলে তার দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কি 4x ইন্টু এক্স সমান কত? 250 এত। তাহলে এক্স স্কোয়ার সমান কি 4 দিয়ে ভাগ হয়ে যাবে, 4 6 24, 4 2 4 5 20, আর দুটো জিরো। তাহলে এক্স সমান কত হবে? এর বর্গমূল 625 হচ্ছে কত? 25, আর দুটোর মধ্যে একটা জিরো আসবে, তো 250 মিটার। তো অপশান এ, 250 মিটার। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। একটি ত্রিভুজের বাহুর অনুপাত 1/2:1/3:1/4, অ্যাকচুয়ালি এটা একই জায়গায় আছে, এটা যেহেতু লেখাটা বড় বলে অন্যদিকে চলে গেছে, 1/2:1/3:1/4। যদি ত্রিভুজের পরিসীমা 52 সেন্টিমিটার হয়, তবে ক্ষুদ্রতম বাহুটি দৈর্ঘ্য কত? দেখো আমাদের প্রথম করণীয় কি, সেটা হচ্ছে এই অনুপাতে সিম্পলিফাই করা। আমরা জানি যে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে আমরা পড়েছি সবাই নিশ্চয়ই, যে অনুপাতের যদি আমরা করি, সিম্পলিফাই করি, তাহলে কি করতে হয়? তাদের যে হরগুলো লসাগু দিয়ে গুণ করে নিতে হয়। তো 2 3 আর 4 লসাগু কত? 12 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে কি পাবো? একটা 6, আর এটাকে গুণ করলে 12 দিয়ে গুণ করলে 3 4 12, এটাকে গুণ করলে 3, সরি এটা অনুপাত ইস টু, তো 6:4:3, এটাই এটাই হচ্ছে কি তাদের বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত। এবার বলছে ক্ষুদ্রতম বাহু কোনটা? একদম শেষেরটা, মানে 3-এর মান। তাহলে আর টোটাল পরিসীমা মানে কি টোটাল প্রত্যেকটা বাহুর যোগফল, তার মানে 6 আর 4 10 আর 4 13, 13 মানে 52। তাহলে ক্ষুদ্রতম বাহু মানটা কত হবে? 52/13 × 3, 52/4 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। হ্যাঁ, অপশান ডি 21 নম্বর। চলো নেক্সট কোশ্চেনে। একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ভূমির ক্ষেত্রফল
100 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের ভূমির ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, যাতে 50 লিটার জল ধরে। পাত্রটির উচ্চতা কত? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চিন। এই যে 50 লিটার জল ধরে, এই 50 লিটারটা নিয়ে অ্যাকচুয়ালি কোশ্চিনটার মেন জায়গা, আর অন্য কিছু নেই। যেমন আমরা চোঙাকৃতি বলতে কি আমরা জানি, চোঙ বলতে কি হয় এরকম, যেমন আমাদের যে বাড়িতে যে প্লাস্টিকের ট্যাঙ্কগুলো হয় না গোল, এটা কিন্তু অ্যাকচুয়ালি চোঙাকৃতি। ওগুলো দেখবে এরকম হয় দেখতে, হ্যাঁ, এরকম এই গোল, উপরে ঢাকনা দেওয়া আছে। এটা আলটিমেটলি এটা একটা চোঙাকৃতি একটা ট্যাঙ্ক হয়, যেটা প্লাস্টিকের যে ট্যাঙ্কগুলো হয়। আমরা সিমেন্টের যেগুলো বানাই সেগুলো তো নিজের মতো বিভিন্ন ডিজাইনে হতে পারে, তো প্লাস্টিকের যে কালো রঙের যে ট্যাঙ্কগুলো হয়, কালো হয়, সাদা হয়, সেগুলো কিন্তু চোঙাকৃতি। ওইটাই হচ্ছে সিলিন্ডার বা চোঙ। ঠিক আছে, তার ভূমির ক্ষেত্রফল বলতে কত? ভূমি বলতে একটা নিচের পোর্শনটা, যে গোল পোর্শনটা যেটা, সেটা বলছে 100 বর্গ সেন্টিমিটার। আর সেখানে 50 লিটার জল ধরে। 50 লিটার জল ধরে মানে কি, তার আয়তন হচ্ছে 50 লিটার। এবারে বর্গ সেন্টিমিটার, এই যে সেন্টিমিটার আর যে লিটারের যে সম্পর্ক, সেটা আমাদের মেন জায়গা। অ্যাকচুয়ালি 1 লিটার সমান হচ্ছে 1000 বর্গ সেমি। ঠিক আছে, 1000 বর্গ সেমি। ঠিক আছে, আবার 1 লিটার সমান আমরা 1 বর্গ ডেসিমিটারও বলতে পারি। ঠিক আছে, সরি, 1 বর্গ সেমি বললে ভুল হবে, এটা ঘন সেমি। ঘন সেন্টিমিটার, 1000 ঘন সেন্টিমিটার। তো এটাই। তাহলে আমরা ধরছি পাত্রটির উচ্চতা হচ্ছে, ধরি, আমি এখানে লিখছি, পরীক্ষার হিসেবে লেখা দরকার নেই, ধরি উচ্চতা সমান 1 সেমি। ঠিক আছে, তাহলে তার আয়তন কত? ভূমির ক্ষেত্রফল ইন্টু এক্স, সেটাই তো হচ্ছে কি 50 লিটার। এই 50 লিটারকে কি হয় বর্গ সেন্টিমিটার, মানে সেখানে 1000 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 1 লিটার মানে 1000 বর্গ ঘন সেন্টিমিটার। তার মানে 50 লিটার মানে কি 50 ইন্টু 1000। তাহলে চলো এবার বাস এক্স এর মানটা বের করে নেব। দুটো জিরো কেটে গেল, তাহলে এক্স মানে হচ্ছে কত? 500 সেমি। 500 সেন্টিমিটার মানে কি 5 মিটার। অপশন হচ্ছে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে। 12 সেন্টিমিটার ব্যাসার্ধের নিরেট একটি গোলক গলিয়ে 12 সেন্টিমিটার ব্যাসে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলো। চোঙটির উচ্চতা কত সেন্টিমিটার? হ্যাঁ, এখানে কি বলছে যে 12 সেন্টিমিটার ব্যাসার্ধ এটা, আর এটা কিন্তু 12 সেন্টিমিটার ব্যাস। এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা যেন ভুলে দুটো ব্যাসার্ধই ধরে ধরে যেন করবে না তোমরা। তো একটা হচ্ছে গোলক, তার 12 সেন্টিমিটার ব্যাসার্ধ, আর ওটা গলিয়ে যে একটা সিলিন্ডার বা চোঙ তৈরি করা হবে, সেটার ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। ক্লিয়ার? তাহলে তার মানে কি এই দুই ক্ষেত্রে আমাদের কি কি থাকবে, যখনই গলিয়ে কোনো কাজ করা যায় সেই ক্ষেত্রে তাদের এটা সেই ক্ষেত্রে তাদের যে আয়তনটা সমান হয়। তো গোলকের আয়তন কি 4/3 পাই আর কিউব, মানে হচ্ছে 12 কিউব, ইকুয়াল টু চোঙের আয়তন কি, চোঙের আয়তন হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ। পাই আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে কত, আর মানে এখানে আর মানে হচ্ছে 6, 12/2 সমান 6 সেমি। তো আর বলতে আমি 6 স্কোয়ার ইন্টু এইচ, এইচ এর মানটা বের করবো আমরা। পাই পাই দুই দিকে কেটে গেল। দেখো আমরা এখনই চাইলে 12 কিউবের ভ্যালু বসিয়ে দিতে পারি বা কিছু করে দিতে পারি, বাট আমরা এত কিছু প্রথমেই কাটাকাটি করব না। আমরা যেহেতু কাটাকাটি আছে আমাদের, তো প্রথমে সব হিসাব করে ফেলবো না, আমরা ফাইনালি কাটাকাটি করে হিসাবটা করব। তো এইচ মানে কি হবে তাহলে 4 ইন্টু 12 কিউব, 12 ইন্টু 12 ইন্টু 12 লিখলাম, আর এদিকে 3 তো আছেই, 36টা নেমে 6 স্কোয়ার মানে 36। তো 12, 3 12 36, 3 4 3 4, চারটে 3, চারটে 3 মানে কত 64 সেমি, 64 সেন্টিমিটার। অপশন সি। ঠিক আছে, এটাই।
চলো নেক্সট কোশ্চিন। একটি বড় ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? সে একই কোশ্চিন। হ্যাঁ, তবে এর আগে একটা সেম কোশ্চিন ওখানে ছিল একটা বৃত্তের বা রেডিয়াস মানে ব্যাসার্ধ বৃদ্ধি করা হচ্ছে, আর এই ক্ষেত্রে আছে বড় ক্ষেত্র, বা সেক্ষেত্রে কোনো সমস্যা নয়, যেহেতু 10% বাড়ছে আর ক্ষেত্রফলের কথা বলেছে, তার মানে কি আমাদের সে একই ব্যাপার, 10 + 10 × 10 × 10/100। হ্যাঁ, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 21%। আমরা 10 + 10 20, আর এটা কাটাকাটি করলে 1 হয়। ওকে, 21। এই তো 21% অ্যান্সার, অপশন ডি। নেক্সট কোশ্চেন বা আমাদের এর অঙ্কের লাস্ট কোশ্চেন এটা। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা দ্বিগুণ করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? তার মানে একটা যে শঙ্কু আছে, শঙ্কু বলতে আমি আরেকবার দেখাচ্ছি, এই যে এটার ব্যাসার্ধ আমাদের একই থাকবে, শুধুমাত্র উচ্চতা দ্বিগুণ করা হলো। উচ্চতা দ্বিগুণ করলে তার আয়তন কত বাড়বে? দেখো, আমি একটা জিনিস বলি, কোনো একটা জিনিস দ্বিগুণ করি, মানে 100 ছিল সেটা বাড়িয়ে 200 করা হলো, তার মানে কত পার্সেন্ট বাড়লো? 100 তে 100 বাড়লো, সেটাকে 100% বলা হয়। যদি 1 থাকে তাহলে 2 হবে, তার মানে 1 এ 1 বাড়ছে মানে কত? সেটাকে 100% বলা হয়। ঠিক আছে, এবার এটা সরাসরি মুখোমুখি আনসার বলে দেওয়া যায়, কারণ আমাদের একটা শঙ্কুর যে আয়তন, শঙ্কুর আয়তন কি? ওয়ান বাই থ্রি পাই r² ইন্টু এইচ। ঠিক আছে, এটাই শঙ্কুর আয়তন। এবার এখানে আর এর কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র এইচ এর পরিবর্তন হচ্ছে। এইচ যেহেতু একা, মানে এটা আয়তন হচ্ছে 3টে দৈর্ঘ্যের গুণফল, তার মধ্যে এখানে 2টো তো ব্যাসার্ধ আছে আর একটা হাইট। তো হাইট যেহেতু একটা নিজে, আর তার যেহেতু 100% আমরা বৃদ্ধি করছি, তো সেক্ষেত্রে টোটাল আয়তন কিন্তু 100%ই বাড়বে। তো অপশান এ হবে। এটা আমি লজিক্যালি বললাম। যদি এটা হতো যে আর বৃদ্ধি করছে, মানে ব্যাসার্ধ বৃদ্ধি করছে, তাহলে আমরা এটাকে, যেহেতু আর স্কোয়ার আছে, তাহলে কি হতো? এটা তার সাকসেসিভ এফেক্ট পড়তো, এই যে পরপর আমরা এতক্ষণ ধরে এর আগের অঙ্কটা যেটা করলাম, এই ব্যাপারটা আসতো। ওকে, আবার যদি সবগুলোই মানে ব্যাসার্ধ প্লাস হাইট দু রকমই যদি 100% করে বাড়তো, তাহলে 3বার এফেক্টটা পড়তো। এখানে শুধুমাত্র এইচ নিজে আছে, যার জন্য শুধু 100% বেড়েছে, তো 100%ই অ্যান্সার হবে। ওকে, তারপরে যদি কেউ করতে চাও, সে আমি করে দেখাচ্ছি, তবে এটা মুখে মুখে বলা যায়। আচ্ছা, প্রথমে ভলিউম ছিল কত? 1/3 πr²h। যখন হাইটটা দ্বিগুণ করা হলো, তাই তো নাকি? হাইটটা দ্বিগুণ করা হলো, তখন ভলিউম মানে এখানে ভি ড্যাশ বা V1 বলছি, 1/3 πr², এইচ মানে কি? 2h। তাহলে সেটা কি হচ্ছে? 2 × 1/3 πr²h। আর 1/3 πr²h মানে কি? সেটা হচ্ছে কি? ভি। আমরা জানি এটাই তো ভি এর মান। এই যে ভি এর মান এটাই, এই যে উপরে ভি এর মান লিখতে পারি 2 × ভি। তাহলে ভি ড্যাশ ইকুয়াল 2 × ভি। তার মানে ভি যা ছিল আগে, আর ভি ড্যাশ মানে পরের যে আয়তন, সেটা দ্বিগুণ হলো। আর আমি কি বললাম? তার মানে কি 100 থেকে 200 বাড়ছে, তার মানে 100%ই হবে। তারপরেও যদি তোমরা বলো যে এটাও করে দিতে হবে, তো সেটা ঠিক আছে। কত পরিবর্তন কত হলো? 2v এখন হলো, আগে কত ছিল? আগে ভি, কার সাপেক্ষে? ভি এর সাপেক্ষে, ইন্টু 100, এটাই পার্সেন্টেজ। তাহলে কত হচ্ছে? v/v ইন্টু 100। আচ্ছা, v/v ইন্টু 100%, মানে ভিভি কেটে গেল, তার মানে আলটিমেট 1 পড়ে থাকলো, 1 × 100 মানে 100%। এটাই, বাট এই অঙ্কটা মুখোমুখি করা যায়। ওকে, চলো আমাদের অঙ্কের পার্টটা শেষ হলো, এবার আমরা শুরু করব আমাদের রিজনিং পার্টটা। রিজনিং পার্টে দেখো 26 থেকে 30, অর্থাৎ কোশ্চেনগুলো তোমরা পিডিএফটা তো নিশ্চয়ই পেয়েছো। তো 26 থেকে 30, এই যে 26, 27, 28, 29 বা 30, এই কটা প্রশ্নের জন্য আমরা এই ডিরেকশনটা আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এই ডিরেকশনটা কি বলছে? বলছে যে নিচের প্রত্যেকটা প্রশ্নেই
একটি করে বিবৃতি এবং যাকে অনুসরণ করে সিদ্ধান্ত 1 এবং 2 দেওয়া আছে, মানে দুটো সিদ্ধান্ত আছে। ঠিক আছে, এই যে বিবৃতি একটা দেওয়া আছে, এই যে বিবৃতি, আর তার উপরে বেস করে দুটো সিদ্ধান্ত, এই যে 1 নাম্বার আর 2 নাম্বার দেওয়া আছে। নিচে ABCD 4টি বিকল্প দেওয়া আছে, নিচে বলতে এইখানে, এই যে ABCD, এই যে ABCD 4টি বিকল্প দেওয়া আছে, সঠিক বিকল্পটি বাছাই করো। তার মানে এ যদি প্রথমটা ঠিক হয় তাহলে অপশান এ, শুধু প্রথমটা, শুধু বিটা অনুসরণ করে মানে ঠিক হয়, তার মানে অপশান বি। যদি কোনোটা অনুসরণ না করে মানে কোনোটা ঠিক না হয় তাহলে অপশান সি। আর যদি 1 আর 2টোই অনুসরণ মানে দুটোই যদি ঠিক হয় তাহলে অপশান ডি। আমরা এইভাবে আমরা অ্যান্সার করবো 26 থেকে 30, এই 5খানা কোশ্চেনের। চলো আমরা 26 নম্বর কোশ্চেনটা দেখছি। আমার অজ্ঞতা ছাড়া আমার অজ্ঞতা ছাড়া আর কিছুই জানি না। কিছুই জানি। দেখো এখানে একটা কথা বলি, এই যে বিবৃতি আর সিদ্ধান্ত, স্টেটমেন্ট কনক্লুশন যে চ্যাপ্টার, এখানে আমি মানে হ্যাঁ অবশ্যই করবে, তবে যেটা আমি ফ্যাক্ট সেটা বলছি, পরীক্ষার হলে খুব মানে শিওর না হলে এই কোশ্চেন অ্যান্সার তোমরা স্কিপ করবে বা ছেড়ে দেবে। যদি ভালোভাবে শিওর হও, ভালো প্র্যাকটিস থাকে, তবেই তোমরা এর অ্যান্সার করতে যাবে। ঠিক আছে, কারণ এখানে অনেক সময় নেগেটিভ হওয়ার চান্স থাকে। আর পরীক্ষার হলে গিয়ে যদি ভালোভাবে বুঝে তারপরে অ্যান্সার করবে, এটা আমার আগে থেকে সবাইকে আমি বলি এটা। তো দেখো বিবৃতি প্রথমটা বলছে আমি আমার অজ্ঞতা ছাড়া আর কিছুই জানি না। তার মানে আমি আমার অজ্ঞতা ছাড়া কিছু জানি, এটা আমাকে বলছে। এবার সিদ্ধান্ত 1 নাম্বার কি বলছে, লেখকের জ্ঞান খুবই খারাপ। দেখো একজন লেখক বলছে আমি আমার অজ্ঞতা ছাড়া কিছু জানি, তার মানে এই নয় যে লেখকের কোনো জ্ঞান নেই, এটা হতে পারে না। তো 1 নাম্বারটা ভুল। বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞান এতটাই বিস্তৃত যে একজন ব্যক্তির পক্ষে সেটা আবিষ্কার করা সম্ভব নয়। তো এই লাইন থেকে আমরা কিন্তু এটা একটা বলতে পারি যে না, বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞান এতটাই বিস্তৃত যে সেখানে তার নিজেকে খুব অজ্ঞ মনে হয়। হ্যাঁ, তো এটার মানে কিন্তু এই 2 নাম্বার কনক্লুশনটা বোঝাচ্ছে যে হ্যাঁ এরকম হতে পারে। তো অপশান 2 এরটা হচ্ছে সঠিক। তার মানে কি লিখবো এটা, এটার আমরা অ্যান্সারে কি লিখবো, অপশান বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে বিবৃতি কি বলছে, পুস্তক জেড, মানে জেড একটা বইয়ের নাম। হ্যাঁ, পুস্তক জেড হলো একমাত্র পুস্তক যেটি 1950 থেকে 1980 সালের মধ্যে ভারতের দারিদ্রতার সমস্যাগুলোর উপর আলোকপাত করে। ব্যাস, এই আমাদের একটা বিবৃতি দেওয়া হলো। এবার সিদ্ধান্ত বলছে 1950 সালের আগে দারিদ্রতার কোনো প্রশ্নই ছিল না। আচ্ছা, এটা কি একবারও বলেছে এই বিবৃতির মধ্যে যে 1950 সালের আগে কোনো দারিদ্রতা ছিল না? বলেছে 1950 থেকে 80-র মধ্যে দারিদ্রতা নিয়ে এই একমাত্র বই হচ্ছে পুস্তক যেটা প্রকাশিত হয়েছে। হ্যাঁ, কিন্তু এটা বলেনি যে 1950-এর আগে দারিদ্রতা ছিল না, এই কথা কোথাও বলা নেই যে মানে বিবৃতির মধ্যে। ওকে, তার মানে অপশান মানে 1 নাম্বার যে কনক্লুশন বা সিদ্ধান্ত সেটা পুরোপুরি ভুল। ওকে, পরেরটা 1950 থেকে 1980 সালের সময়কালে ভারতের দারিদ্র্য নিয়ে কোনো বই লেখা হয়নি। কোনো বই বলতে এখানে অ্যাকচুয়ালি আর কোনো বই বলে আরো বেটার হতো। তবে এটা বলছে যে পুস্তক জেড হলো একমাত্র পুস্তক, মানে এটাই একমাত্র পুস্তক যেটা 1950 সাল থেকে 80 সালের মধ্যে লেখা হয়। তার মানে কি এই বইটা ছাড়া আর কোনো বই লেখা হয়নি, তার মানে অপশান 2 নম্বরের সিদ্ধান্ত সেটা সঠিক। ওকে, চলো তাহলে এখানেও কি লিখবো আমরা, 27-এর বি লিখবো অ্যান্সার। 28 নাম্বার, ভাগ্য সাহসীদের পক্ষ নেয়। ঠিক আছে, ভাগ্য সাহসীদের পক্ষ নেয়, তার মানে কি যে কোনো কাজ করতে গেলে তো রিস্ক আছে। বল নো রিস্ক নো গেন, তো নো পেন নো গেন এরকম কথা আছে। তো ভাগ্য সাহসীদের পক্ষ নেয়, মানে কোনো কাজ করতে গেলে যারা সাহসী তারাই সেই কাজটা করতে পারে। তার মানে কি সাফল্যের ঝুঁকির প্রয়োজন। তার মানে কি যে কাজে সাফল্য আনতে গেলে সেখানে ঝুঁকি অবশ্যই থাকবে। তো এটা বলছে 1 নম্বর এটা মানে সিদ্ধান্তটা। 2 নম্বর যেটা, ভিতরে মৃত্যুর আগে বহুবার মরে। দেখো এটার সাথে তো এই লাইনের বিবৃতির কোনো সম্পর্ক নেই। ভাগ্য সাহসীদের পক্ষে নাই, এটার সাথে এই 2 নম্বর লাইনে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, তো 28 নম্বরে কি হবে, অপশান এ। 29 নম্বরে যাই, যতক্ষণ আমাদের দেশে অর্থনৈতিক সাম্যতা, রাজনৈতিক স্বাধীনতা, যতক্ষণ আমাদের দেশ
অর্থনৈতিক সাম্যতা রাজনৈতিক স্বাধীনতা অর্জন করছে ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র শব্দটি অর্থহীন। তার মানে কি বলছে যে রাজনৈতিক স্বাধীনতা আর অর্থনৈতিক সাম্যতা এই দুটো যদি না থাকে, অর্থনৈতিক সাম্যতা মানে কি, যে আমরা দেখি যে অর্থনৈতিক বিভেদ মানে কিছু লোক আছে খুব বড় লোক, আবার কিছু লোক আছে দেখবে খেতে পাচ্ছে না, এই যে ব্যাপারটা। রাজনৈতিক স্বাধীনতা মানে কি, তোমার রাজনৈতিক আমাদের মধ্যে অনেকেই দেখেছি রাজনৈতিকভাবে কোনো কিছু বলতে গেলে তাকে নিয়ে তার উপরে পুরো মানে সরকার পক্ষ একদম ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে কিছু বলতে গেলে, এটাই বলে রাজনৈতিক স্বাধীনতা নেই। তো রাজনৈতিক স্বাধীনতা আর অর্থনৈতিক সাম্যতা না থাকলে গণতন্ত্রের কোনো মানে হয় না, এটাই বলতে চাইছে কথাটাই। সিদ্ধান্তে কি বলছে, রাজনৈতিক স্বাধীনতা এবং গণতন্ত্র পাশাপাশি বিরাজমান। দেখো একটা কথা ভালোভাবে উল্লেখ দেখো, গণতন্ত্র বলতে শুধু রাজনৈতিক স্বাধীনতার কথা বলেনি, রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক সাম্যতা দুটোর কথাই বলেছে, কিন্তু এখানে গণতন্ত্র রাজনৈতিক স্বাধীনতার কথা শুধু বলেছে। তো অপশান এটা ঠিক হবে না, ঠিক আছে। যদি বলতে রাজনৈতিক স্বাধীনতা এবং অর্থনৈতিক সাম্যতা দুটোর কথা বল তাহলে ঠিক হতো, ঠিক আছে। তো 1 নম্বরটা হচ্ছে না। 2 নম্বরটা কি বলতে দেখাচ্ছে, অর্থনৈতিক স্বাধীনতা সত্যিকারের রাজনৈতিক স্বাধীনতা এবং গণতন্ত্রকে চালনা করে। তার মানে এটাই তো বলছে ওখানে, অর্থনৈতিক স্বাধীনতা সত্যিকারের রাজনৈতিক স্বাধীনতা এবং মানে অর্থনৈতিক সাম্যতা, রাজনৈতিক স্বাধীনতা এবং গণতন্ত্র সবাই মিলেই মানে এক গণতন্ত্রকে অ্যাকচুয়ালি মানে চালনা করে, এটাই তো বলছে। তার মানে অপশান 2 মানে 2 নম্বর যে কনক্লুশন বা সিদ্ধান্ত সেটা ঠিক হবে। তার মানে এখানে কি হবে অ্যান্সার 29-এর বি। তারপরেটা চলো 30 নম্বর কোশ্চিন, বিবৃতি, উদ্দেশ্য অটল থাকাই হলো সাফল্যের গোপন রহস্য। মানে সাফল্য পেতে গেলে যে উদ্দেশ্য নিয়ে তুমি নেমেছো, মানে যাত্রা শুরু করেছো, বা তুমি যে একটা কাজ করো বলে মাঠে নেমেছো, এবার সাফল্য পেতে সেখানে সেই উদ্দেশ্যটাই সেই কাজটাই তোমার করে যেতে হবে, এটাই বলছে। এবার সিদ্ধান্তে কি বলছে, 1 নম্বরে বলছে যে নিয়মিত অধ্যবসায় সাফল্য আনে। তার মানে কি, নিয়মিত যে প্রতিনিয়ত তুমি একই কাজ করে যাচ্ছ এটাই একমাত্র সাফল্য আনে, তো সেটাই বলছে বিবৃতিতে। তার মানে 1 নম্বরটা ঠিক। 2 নম্বরটা কি বলছে, যে সাফল্য লাভের জন্য এক মনে ভক্তি প্রবণ, সাফল্য লাভের জন্য এক মনে ভক্তি, ভক্তি বলতে কি মানে একভাবে কাজ করে যেতে হবে। তো এটাও একই কথা বলছে, শুধু লাইনটা ঘুরিয়ে দিয়েছে, দুটোই ঠিক। তার মানে কি, তার মানে এখানে দুটোই ঠিক। দুটো ঠিক বলতে কোনটা আমাদের, দুটো ঠিক হচ্ছে 1 ও 2, মানে ডিটা 1 ও 2 দুটো অনুসরণ করে, তার মানে অপশন ডি হবে এটা। তাহলে অপশন ডি হবে অ্যান্সার। চলো নেক্সট, প্রদত্ত লাড্ডু বলছি, প্রদত্ত লুডুর ছক্কায় এক সংখ্যা বিশিষ্ট মুখের বিপরীত দিকের সংখ্যাটি খুঁজুন। নর্মালি যখন একটাই থাকে সেখানে আমরা কি করি, যে বিপরীত মানে বিপরীত দুটো ফেসের যোগফল 7 হয়, ঠিক আছে। তো 1-এর বিপরীত দিকে কি আছে, 1-এর বিপরীত দিকে আছে অবশ্যই 1 + 6 = 7। তো 1-এর বিপরীত দিকে 6, তার মানে অ্যান্সার কি হবে, অ্যান্সার সি হবে। নেক্সট কোশ্চিন, একটি একক পাশার প্রদত্ত দুটি অবস্থান থেকে 4 সংখ্যা বিশিষ্ট মুখের বিপরীত দিকে সংখ্যাটি কি হবে। তার মানে এই দুটো দিয়েছে, এই একটা দুটো ছবি দিয়েছে, একটা পাশা বলতে এখানে লুডুর ছক্কার কথাই বলছি আর কি। তো দিয়েছে, সেখান থেকে 4 নাম্বার যে ফেস আছে 4-এর উল্টো দিকে কি হবে সেটা আমাকে বের করতে হবে। ওকে, তো এই ক্ষেত্রে আমি কিভাবে করি, আমরা কোনো একটা ফেস নিয়ে নেব, ঠিক আছে। এখানে তো বোঝাই যাচ্ছে আর কি, এখানে যেহেতু একই ফেস দেওয়া আছে, মানে কোনো একটা ফেস বল যেটা কমন ফেস, কমন ফেস কি এখানে 5, আর 5-এ যদি পজিশন সেম থাকে তাহলে আর কোনো কথা নেই, তাহলে খুব ক্লিয়ারলি হয়ে যায়। 5-এর পজিশন সেম আছে, তার মানে কি, তার মানে হচ্ছে এই 2-এর অপোজিটে 3 আছে, 4-এর অপোজিটে সরি 2-এর অপোজিটে 1 আছে, 4-এর অপোজিটে 3 আছে, তো অ্যান্সার হবে 3। যদি পজিশন আলাদা থাকতো তাহলে আমরা করতাম কি, ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে আমরা লিখতাম 5, তারপরে 3, তারপরে 1। আবার এখান থেকে যে পজিশনে থাকে সেভাবে আমরা লিখতাম 5, তারপরে 4, তারপরে 2। তো 4-এর অপোজিট দিকে 3 আছে, 2-এর অপোজিট দিকে 1 আছে, আর 5-এর অপোজিট দিকে কি আছে, যেটা এর মধ্যে নেই সেটা কি 6, তার মানে 6 হবে অ্যান্সার। এই না 6 হবে অ্যান্সার না, সরি, মানে অ্যান্সার এখানে তো 4-এর অপোজিটে চেয়েছো, তো অ্যান্সার হবে 3। এই নেক্সট কোশ্চেনটা, নিচে একটি পাশার 3টে অবস্থান, এখানে 3টে পজিশন দেওয়া আছে। 6-এর বিপরীত দিকের সংখ্যাটি নির্ণয় করো, মানে বা চিহ্নিত করো। 6-এর বিপরীত দিকে আমাকে কি আছে সেটা বলতে হবে।
দেখো এখানে আমরা প্রথম দেখব যে এমন দুটো যার দুটো ফেস আমরা দেখতে পাচ্ছি, যদি পাই তাহলে সব থেকে ভালো হয়। যেমন এখানে 3 5, এখানে 3 5, তো দুটো যদি কমন থাকে তার মানে বাকি যে দুটো আমরা আলাদা আছে সেটা একে অপরের উল্টো দিকে আছে। ওকে, তার মানে 33 নম্বরে কি হচ্ছে, তো 6-এর অপোজিটে কি আছে, 6-এর অপোজিটে 4 আছে। যে দুটো যেহেতু কমন, তার মানে যেটা আলাদা, যেটা 6 আর 4 যে আলাদা আলাদা, তার মানে 6-এর অপোজিটে 4, 4-এর অপোজিটে 6, তো 6-এর অপোজিটে কি হবে, অপশন বি 4। নেক্সট কোশ্চেন, একটি পাশার 3টে অবস্থান দেওয়া হলো, 6-এর বিপরীত দিকে সংখ্যাটি চিহ্নিত করো। আচ্ছা, 1 মিনিট, এখানে একটা কারেকশন হবে, এটা 6-এর বিপরীত দিকে হবে না কথাটা, এটা আমি পরে কোশ্চেনে দেখেছি, এটা 4-এর বিপরীত দিকে হবে। ঠিক আছে, হয়তো এটা তোমাদেরও তোমরা কোশ্চেন অলরেডি পেয়েছো, সেখানে নিশ্চয়ই অসুবিধা হয়েছে। এটা 4-এর অপোজিট দিকে হবে। হুম, তো দেখো 4-এর অপোজিট দিকে হলে আমরা যে কোনো একটা কমন এ নিয়ে নিই। এক, এই যে এই দুটো থেকে আমরা বলতে পারবো, এই যে এই দুটো থেকে। হুম, এখানে কি আছে, 1 আর 3, এখানেও 1 3, তার মানে বাকি কে 6 আর 4, 6 আর 4 হচ্ছে বিপরীত মুখে, তাহলে 4-এর বিপরীত দিকে কি আছে, তার মানে 4-এর বিপরীত দিকে 6, অপশন ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, এখানে বলছে 3টে, মানে এই একটা, এটাকে বলা হয় একটা, যে এটা খোলা আছে। হুম, তো সেটাকে যদি আমরা ফোল্ড করি তাহলে কোনটা পাবো আর কি। হুম, এবার এই ক্ষেত্রে আমরা জানি আমরা কি করি, এই ক্ষেত্রে 1 3, আমি 3টে কালার ইউজ করছি, আর মানে 1 3 2 4, আর 1 6, আর একটা হচ্ছে 5 3, এইটা একে অপরের অপোজিটে 3টে কালার ইউজ করেছি। এবার আমরা নর্মালি কি জানি যে একটা জায়গা থেকে একটা লুডোর ছক্কার কি হয়, 3টে ফেস দেখা যায়, তার মানে যদি আমরা একটা দেখতে পাই তার বিপরীত দিকে দেখতে পাবো না, যদি 2 দেখতে পাই 4 দেখতে পাবো না, 1 দেখতে পেলে 6 দেখতে পাবো না, মানে এটার বিপরীত দিকে আছে, আর 5 দেখতে পেলে 3 দেখতে পাবো না। তো দেখা যাক প্রথমটায় কি আছে, 3 দেখতে পাচ্ছি, তো 3 দেখতে পেলে আমরা কি 1 দেখতে পাবো না, দেখো 3 আর 1 দুটো দেখতে হবে, তার মানে এটা হবে না, তাই তো নাকি, না না না, 6 আর 1 অপোজিটে, 6 আর 1, তো 6 দেখতে পাচ্ছি, 1 দেখতে পাওয়ার কথা না, কিন্তু 6 আর 1 দেখতে পাচ্ছি, তো এটা হবে না। তারপরে 1-এর সঙ্গে উল্টো দিকে 6, 5-এর সঙ্গে 3, দেখো 5 আর 5-এর সঙ্গে 3 অপোজিটে, আর 5 3 এখানে দুটোই যে কোনো একটা দেখতে পাওয়ার কথা, এটাও হবে না। অপশন সিতে দেখতে পাচ্ছি যে 2, দেখো 2 আর 4 কোশ্চেনে 2 আর 4, দেখো এই যে লাল কালিতে আছে, 2 আর 4 অপোজিট, মানে যে কোনো একটা দেখতে পাওয়ার কথা, এখানে 2 আর 4 দুটোই দেখতে পাচ্ছি, তো এটাও হবে না। হুম, তো এবিসি হবে না। অপশন ডিতে দেখো 1 দেখতে পাচ্ছি, তার মানে 6 দেখতে না পাওয়ার কথা, 6 নেই। এখানে 3 দেখতে পাচ্ছি, 3 অপোজিটে 5 আছে, 3 দেখতে পেলে 5 দেখতে পাবো না, সেটাই, যে 3 আছে কিন্তু 5 নেই। তারপরে 4 আর 2, 2 দেখতে পেলে 4 পাবো না, 4 পেলে 2 পাবো না, এখানে 4 আছে 2 নেই, তার মানে অপশন ডিটা হচ্ছে ঠিক, তো অপশন ডি হচ্ছে অ্যান্সার। তারপরে কোশ্চেন নাম্বার 36। ওকে, 36-এ দেখো এখানে এটা, এই যে গোল আর আয়তক্ষেত্র, এটা বিপরীত দিকে। তারপরে দুটো ব্ল্যাঙ্ক বিপরীত দিকে। তারপরে এই যে ক্রস আর তার সঙ্গে ব্ল্যাঙ্ক, এই দুটো হচ্ছে বিপরীত দিকে থাকার কথা। ঠিক আছে, এবার এই ক্ষেত্রে তোমার অপশন অপশন এতে একটা যে ব্ল্যাঙ্ক দেখতে পাই, আর একটা ব্ল্যাঙ্ক দেখতে পাবো না, তো একটা ব্ল্যাঙ্ক, 3টে ব্ল্যাঙ্ক তো দেখতে পাওয়ার কথা না কখনোই, অপশন এ তো হবে না।
অপশন তো হওয়ারই কথা, কারণ একটা ব্ল্যাঙ্ক দেখতে পেলে আরেকটা দেখতে পাবো না, আমরা দুটো ম্যাক্সিমাম দেখতে পারি। হুম, কারণ একটা ব্ল্যাঙ্কের অপোজিটে একটা, কারণ একটা ব্ল্যাঙ্ক তো দেখতে অবশ্যই পাবো না, তিনটে দেখতে পাওয়ার কথা না, কারণ এই যে মাঝের, হুম, এটা হবে না, অপশন বি। ক্রস দেখতে পাচ্ছি মানে একটা ব্ল্যাঙ্ক দেখতে পাবো না, ঠিক আছে, ক্রস দেখছি। আর বাকি যে দুটো অপোজিট দিকে যে কোনো একটা, তো বিটাও হবে না। অপশন সিতে ক্রস দেখতে পেলে একটা ব্ল্যাঙ্ক দেখতে পাবো না, ঠিক আছে, কিন্তু দুটো ব্ল্যাঙ্ক আছে, একটা ব্ল্যাঙ্ক তো অবশ্যই দেখতে পাবো, সিও হবে না। কোশ্চেন ডিসপিউট আছে, ডিও হতে পারে না, কারণ দুটো ব্ল্যাঙ্ক অপোজিট দিকে আছে, এই যে আমি এটা দেখাচ্ছি, এই দুটো ব্ল্যাঙ্ক অপোজিটে, তো একটা তো অবশ্যই দেখতে পাওয়ার কথা, সিডি কোনোটাই হবে না, কোশ্চেনের ডিসপিউট আছে। যাই হোক, এই কোশ্চেনের ডিসপিউট আছে। হুম, কোশ্চেন ডিসপিউট যদি তোমরা করে থাকো তো ঠিক আছে, বাট কোশ্চেন ডিসপিউট এরকম যদি কোশ্চেন থাকে পরীক্ষায় তোমরা অ্যান্সার করবে। হুম, নাম্বার এতে যা দেবে দেবে, কোশ্চেন ডিসপিউট আছে। আচ্ছা, এরপর দেখো 37, 37-এ কি হচ্ছে, যে এটা এটা অপোজিটে, এটা এটা অপোজিটে, আর এই যে ব্ল্যাক একটা ডট, আর তার সঙ্গে এই যে আমার একটা দাগ টানা যেটা, এই দুটো অপোজিটে থাকবে, ঠিক আছে। তো অপশান এতে যে ওপরে এটা আছে, তার মানে ব্ল্যাক ডট থাকবে না, আর দুটো, অপশান এ হবে অ্যান্সার, কারণ অবশ্যই অপশান এ হবে অ্যান্সার, অপশান এ, এটা হবে না, এটা এটা হবে না, অপশান এ হবে অ্যান্সার। আচ্ছা, 38-এ সিলোজিজমের মধ্যেই পড়ে এটা, কিছু ডেস্ক ট্রে হয়, আমি যদি ডেস্ক ট্রে লিখি, কিছু ট্রে প্লেট হয়, কিছু প্লেট আবার ডেস্ক হয়, তো প্লেট আর ডেস্কের মধ্যে তো এখানে সম্ভব না, ঠিক আছে, আমরা দেখি অপশানগুলো। সমস্ত ডেস্ক প্লেট হয়, সমস্ত ডেস্ক প্লেট কখনোই হবে না, কারণ এক নাম্বারটা ভুল। সমস্ত প্লেট ডেস্ক হয়, সমস্ত প্লেট ডেস্ক হয়, সমস্ত প্লেট ডেস্ক কখনোই হবে না। কিছু প্লেট ট্রে, কিছু প্লেট ট্রে, এই যে এই পোর্শনটা, এই যে মাঝের এই পোর্শনটা, তো এটা ঠিক আছে। সমস্ত ট্রে ডেস্ক হয়, সমস্ত ট্রে ডেস্ক কখনোই হবে না, তো আমাদের অ্যান্সার কি হবে, অনলি 3, মানে অপশন বি। চলো তারপরে, কোনো গাড়ি বেঞ্চ নয়, মানে কোনো গাড়ি বেঞ্চ নয়, এটা যদি গাড়ি লিখি জি, বেঞ্চ মানে বি দিলাম, সমস্ত টেবিল হলো গাড়ি, সমস্ত টেবিল গাড়ি মানে সমস্ত টেবিল গাড়ি মানে টেবিল থাকবে গাড়ির ভেতরে, এটা যেন মাথায় থাকে, গাড়ির ভেতরে, বাইরে না কিন্তু। সমস্ত টেবিল গাড়ি তার মানে এই নয় যে সমস্ত গাড়ি টেবিল, এটা মাথায় থাকে। তাহলে চলো অপশনগুলো দেখি। আহ, কিছু গাড়ি হলো টেবিল, কিছু গাড়ি হলো টেবিল, হ্যাঁ কিছু গাড়ি টেবিল এটা ঠিকই, কিন্তু সমস্ত গাড়ি মানে কিছু গাড়ি টেবিল, এটা ঠিক, এক ঠিক আছে। আর কিছু গাড়ি হলো বেঞ্চ, কিছু গাড়ি বেঞ্চ না, কিছু গাড়ির সাথে বেঞ্চের কোনো সম্পর্ক নেই, হবে না। তারপরে বলছে কোনো বেঞ্চ টেবিল নয়, কোনো বেঞ্চ টেবিল নয়, হ্যাঁ টেবিল তো গাড়ির মধ্যে আছে, তার বেঞ্চের সাথে টেবিলের কোনো সম্পর্ক নেই, তার মানে তিনেরটাও ঠিক, তার মানে তিনেরটাও ঠিক, তাহলে 1 আর 3, তো 1 আর 3 অপশন ডি, 39। 40, কোনো পুরুষ মহিলা নয়, কোনো পুরুষ মানে পুরুষ পি দিচ্ছি, মেল এম দিল, ঠিক আছে, পুরুষ পি দিচ্ছি, কোনো মহিলা আপেল, কোনো পুরুষ
মহিলা না, আচ্ছা মহিলা এম দিচ্ছি, কোনো মহিলা আপেল নয়, কোনো মহিলা আপেল নয়, আপেল এ, আপেলের সাথে কোনো সম্পর্কই নেই, যাই হোক। এবার সিদ্ধান্তে কি আসছে, কোনো মানুষ আপেল নয়। দেখো মহিলা আপেল নয় বলেছে, কিন্তু কোনো মানুষ আপেল নয়। এবার পুরুষ আপেল কি আপেল নয় এই বিষয়ে কোনো কিছু বিবৃতির মধ্যে নেই, আর যেহেতু নেই আমরা কিন্তু তার মধ্যে ঢুকবো না। ওকে, কোনো মহিলা আপেল নয় লেখা আছে ঠিক, কিন্তু পুরুষ আপেল নয় এটা কিন্তু লেখা নেই। তো তার মানে কোনো মহিলা আপেল নয় কথাটা ঠিক কি ভুল আমরা জানি না, মানে আমরা ধরবো যেটা মানে বিবৃতিতে নেই, তার মানে এটা ভুল। কিছু আপেল হলো মহিলা, কোনো আপেল মহিলা নয় যদি বলা আছে, তার মানে কিছু আপেল আর মহিলা কোনো সম্পর্ক নেই এদের মধ্যে, তার মানে এটাও ভুল, তার মানে দুটোই ভুল, তার মানে অপশন ডি কোনোটিই নয়, অপশন ডি হবে অ্যান্সার। তো চলো আমাদের শেষ হলো।